রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের আইন প্রণেতারা রোববার সংসদের ভার্চুয়াল পূর্ণাঙ্গ অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় প্রস্তাবিত আইন এবং বিদেশি প্রভাব ও অনুপ্রবেশ ঠেকাতে একটি খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। একই দিনে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনে পর্যালোচনা করা হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা পরিকল্পনা। সংসদীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, রোববারের অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশি শক্তির প্রভাব ও অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তাবিত আইন ও পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন আইন প্রণেতারা। অন্যদিকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্যরা হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা পরিকল্পনার বিস্তারিত পর্যালোচনা করবেন। পরিকল্পনাটির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল, নিরাপত্তা নজরদারি এবং সামুদ্রিক ব্যবস্থাপনা আরও সংগঠিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ইরানের নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি করেছে। ইরানের সংসদে এই নতুন আইন ও পরিকল্পনা পর্যালোচনার সময়টি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরানের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। সংসদীয় আলোচনার পর প্রণালীর নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান নতুন কোনো নীতি গ্রহণ করে কিনা সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। ইরানে দেশের সর্বশেষ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বৈঠক করেছেন সরকারের 3 শাখার প্রধান। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। বৈঠকে ইরানের অভ্যন্তরীণ ও সামগ্রিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দেশের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, চলমান বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন খাতের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন 3 শাখার প্রধানরা। বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। বৈঠকে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও বিচার বিভাগের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় এবং সহযোগিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে 3টি শাখার মধ্যে সমন্বিত অবস্থান প্রয়োজন বলে তারা মত দেন। তারা বলেন, দেশের স্বার্থে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা জরুরি। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, জনস্বার্থ এবং জাতীয় অগ্রাধিকারকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে দেশের বিভিন্ন খাতের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা এবং বিদ্যমান সমস্যাগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন 3 শাখার প্রধানরা। এ সময় তারা সরকারের 3 শাখার মধ্যে ঐক্য, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের সামগ্রিক বিষয়গুলো এগিয়ে নিতে অভিন্ন ও সুসংগঠিত নীতি গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়। ইরানি প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও বিচার বিভাগের প্রধানদের এ ধরনের বৈঠক সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমন্বিত সিদ্ধান্ত ও নীতিগত অবস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবারের বৈঠকেও দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা এবং জনস্বার্থ সংরক্ষণে 3 শাখার মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। মস্কোতে ড্রোন হামলার ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। রোববার মস্কো অটোমোবাইল রিং রোড বা MKAD এর কাছে হামলার ঘটনা ঘটে। হামলার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোমুখী আরও 9টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানান মেয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্স চ্যানেলে দেয়া এক বার্তায় সোবিয়ানিন বলেন, মস্কো লক্ষ্য করে উড়ে আসা আরও 9টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
MK এডের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 3 জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি। রুশ সংবাদ সংস্থা তাসের হিসাব অনুযায়ী রোববার মধ্যরাত থেকে মস্কোর দিকে উড়ে আসা মোট 132টি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। মস্কোর মেয়রের ধারাবাহিক পোস্টে দেওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা হিসেব করা হয়েছে। ড্রোন হামলার পর রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো স্থাপনা বা যানবাহনের ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী ও আশপাশের অঞ্চলের দিকে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এসব হামলা ঠেকাতে মস্কো অঞ্চলে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিতভাবে ড্রোন শনাক্ত ও ধ্বংস করছে। তবে এবারের ঘটনায় 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি পরিষেবাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। হামলার ঘটনায় আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে। ইরান বলছে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তেহরানের দাবি নতুন নৌপথ চালু হওয়া এবং প্রণালী পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া দুটি আলাদা বিষয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার জানিয়েছেন তেহরান ও মাস্কাট শিগগিরই একটি ফলাফলে পৌঁছাতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন হরমুজ প্রণালী পুনরায় খোলার সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বা MOU এর শর্ত পূরণের উপর। এর মধ্যে রয়েছে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ছাড় করা। এর আগে শুক্রবার আরাকচি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফেরার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কাতার ও পাকিস্তান দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানে মধ্যস্থতা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারেন। তেহরান এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে প্রণালীটি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ দীর্ঘ সময় এমনকি অনির্দিষ্টকালও বজায় রাখা সম্ভব। পাশাপাশি তেহরানের উপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতিও রয়েছে ওয়াশিংটনের। সব মিলিয়ে সামরিক অভিযান পুনরায় শুরু করার বদলে অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের মাধ্যমে ইরানকে সমঝোতায় আনাই এখন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান কৌশল বলে মনে হচ্ছে। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলবে কিনা তা এখনও নির্ভর করছে ইরান যুক্তরাষ্ট্রের বিস্তৃত সমঝোতার উপর। ইরানি পাইলটদের গোপনে আটক রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন কাতারি বাহিনীর হেফাজতে কোনো জীবিত ইরানি বিমানকর্মী নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ইরানি কর্মকর্তাদের এমন বক্তব্যকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এ ধরনের দাবি তোলার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে ইরান তাদের 3 পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানায়। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘের জাদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো এক চিঠিতে দাবি করেন মার্চে কাতারের আকাশসীমায় তাদের SU-24 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর 3 পাইলট জাভাদ সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান ও উমরান বেহরাভেশিয়ান জীবিত অবস্থায় আটক হন। ইরানি সংবাদ মাধ্যম ফার্সের প্রতিবেদনে বলা হয় ওই 3 পাইলটকে প্রায় 6 মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তাদের পরিবার বা কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক মানবিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাঘের জাদেহ। এর আগে ইরান জানিয়েছিল কাতারগামী ওই মিশনের পর একজন পাইলট নিহত এবং অন্যরা নিখোঁজ হয়েছেন। তবে তাদের জীবিত আটক হওয়ার দাবি আগে প্রকাশ্যে আসেনি। কাতারের দাবি মার্চে অনুমতি ছাড়া কাতারের আকাশসীমায় প্রবেশের পর দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানি যুদ্ধ বিমানগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। সতর্ক বার্তার কোনো জবাব না পাওয়ার পর কাতারি বাহিনী বিমানগুলোতে হামলা চালায়। পরে উদ্ধারকারী দল একজন পাইলট মাজিদ কাজিমির মরদেহ উদ্ধার করে এবং মরদেহ ইরানের কাছে হস্তান্তরে সমন্বয় করে। পাইলটদের আটক নিয়ে ইরান ও কাতারের এই পরস্পর বিরোধী দাবি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ চলছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে D-248 নামের দীর্ঘ পাল্লার লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন। পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রির ট্যাক্সিলো বা HIT 2026 সালের এনব্রাস রোবোটিক্স অ্যান্ড
অটোনোমাস সিস্টেমস এক্সপোতে D248 এবং S369 নামে দুটি নতুন দীর্ঘ পাল্লার লয়টারিং মিউটেশন প্রদর্শন করেছে। এর মধ্যে D248 নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে দাবি করা দীর্ঘ পাল্লার কারণে। নির্মাতার প্রকাশিত তথ্য অনুযায়ী ড্রোনটির পাল্লা 2200 থেকে সর্বোচ্চ 3000 কিলোমিটার এবং আকাশে থাকার সক্ষমতা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত হতে পারে। D248 এর সর্বোচ্চ টেক অফ সক্ষমতা প্রায় 240 কেজি। এর উইং স্প্যান প্রায় 3.3 মিটার এবং পেলোড বহনের সক্ষমতা 30 থেকে 50 কেজির মধ্যে বলে দাবি করা হয়েছে। ড্রোনটির ক্রুজ স্পিড প্রায় 185 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 225 কিলোমিটার। এর ফ্লাইট সিলিং সর্বোচ্চ 4500 মিটার পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। D248 পাকিস্তানের জন্য এমন একটি দীর্ঘ পাল্লার ওয়ান ওয়ে অ্যাটাক সিস্টেম তৈরি করতে পারে যা দূরবর্তী সামরিক স্থাপনা, অবকাঠামো কিংবা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তুলনামূলক কম খরচে আঘাত হানার সক্ষমতা দিতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে D248 নামের দীর্ঘ পাল্লার লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন। পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ টেক্সিলা বা HIT এর প্রদর্শনীতে সামনে আসা এই ড্রোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর দাবি করা দীর্ঘ পাল্লা। নির্মাতার প্রকাশিত তথ্য অনুযায়ী D248 সর্বোচ্চ প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান করতে সক্ষম। তাই D248 কে এখনই নিশ্চিত 3000 কিলোমিটারের যুদ্ধাস্ত্র হিসেবে দেখার চেয়ে পাকিস্তানের দীর্ঘ পাল্লার আনম্যান্ড ওয়ারফেয়ার সক্ষমতা বাড়ানোর একটি সম্ভাবনা নতুন পদক্ষেপ হিসেবে দেখা যুক্তিযুক্ত। প্রকাশিত তথ্য অনুযায়ী D248 এর সর্বোচ্চ টেক অফ ওয়েট প্রায় 240 কেজি। এর উইং স্প্যান প্রায় 3.3 মিটার এবং পেলোড বহনের সক্ষমতা 30 থেকে 50 কেজি বলে দাবি করা হয়েছে। ড্রোনটির ক্রুজ স্পিড ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি প্রায় 225 কিলোমিটার। ফ্লাইট সিলিং সর্বোচ্চ 4500 মিটার পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে। এই সক্ষমতাগুলো বাস্তবে প্রমাণিত হলেও পাকিস্তানের হাতে এমন একটি অস্ত্র ব্যবস্থা আসতে পারে যা সীমান্ত থেকে অনেক দূরের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা উচ্চমূল্যের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দীর্ঘ পাল্লার আক্রমণের সুযোগ তৈরি করবে। এখন প্রশ্ন উঠছে D248 পাকিস্তানের সামরিক সক্ষমতা আসলে কতটা বাড়াতে পারে। এর সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে পাকিস্তানের স্ট্রাইক রিচ বা দূরপাল্লার আঘাতের সক্ষমতায়। এত দীর্ঘ পাল্লার একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন থাকলে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সবসময় ব্যয়বহুল যুদ্ধ বিমান বা ক্রুজ মিসাইল ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। তুলনামূলক কম খরচে দূরবর্তী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণের একটি বিকল্প তৈরি হবে। একই সঙ্গে এগুলো একসঙ্গে অনেকগুলো ব্যবহার করা গেলে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স ব্যবস্থার উপর চাপ বাড়ানো সম্ভব হতে পারে। আর এখানে D248 এর সম্ভাব্য সবচেয়ে বড় সুবিধা খরচের হিসাব। একটি আধুনিক যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল কিংবা উন্নত এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর তৈরির খরচ সাধারণত একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনের তুলনায় অনেক বেশি। ফলে একটি তুলনামূলক কম দামি ড্রোন দিয়ে যদি প্রতিপক্ষকে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য করা যায়, তাহলে আক্রমণকারী পক্ষের জন্য এটি অর্থনৈতিকভাবে সুবিধাজনক হতে পারে। তবে D248 এর নির্দিষ্ট ইউনিট কস্ট পাকিস্তান প্রকাশ করেনি, তাই এটিকে বিশ্বের সবচেয়ে সস্তা দীর্ঘপাল্লার অ্যাটাক ড্রোন বলা সম্ভব নয়। বিশ্বে এই ধরনের ড্রোনের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হল ইরানের শাহেদ 136। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ধরনের ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ব্যাপকভাবে আলোচনায় এসেছে। শাহেদ 136 তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায় বলে দীর্ঘদিন ধরে বিশ্লেষণে উঠে এসেছে এবং বড় সংখ্যায় ব্যবহার করার কারণে এটি প্রতিপক্ষের এয়ার ডিফেন্স ব্যবস্থার উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। D248 এর ক্ষেত্রে পাকিস্তানের সম্ভাব্য লক্ষ্য হতে পারে একই ধরনের কস্ট এফেক্টিভ লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি তৈরি করা। তবে D248 এর প্রকৃত খরচ, উৎপাদন হার এবং যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা সম্পর্কে এখনও
পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক এবং চীনের মতো দেশগুলো উন্নত অ্যানমায়ান্ট এবং লয়টারিং মিউটেশন প্রযুক্তিতে অনেক এগিয়ে। এসব দেশের অনেক সিস্টেমে উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, টার্গেট রিকগনিশন, সিকিউর কমিউনিকেশন এবং প্রিসিশন গাইডেন্স রয়েছে। ফলে শুধু পাল্লার দিক থেকে D248 এগিয়ে গেলেই প্রযুক্তিগতভাবে অন্যদের চেয়ে এগিয়ে যাবে না এমনটাও বলা যাবে না। আধুনিক যুদ্ধে একটি ড্রোনের আসল শক্তি নির্ধারণ করে সে কতটা নির্ভুল, কতটা নির্ভরযোগ্য এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মধ্যে কতটা কার্যকরভাবে কাজ করতে পারে। পাকিস্তানের জন্য D248 এর একটি বড় সুবিধা হতে পারে উৎপাদন এবং ব্যবহার পদ্ধতি। একটি দীর্ঘপাল্লার ড্রোন তুলনামূলকভাবে সহজ কাঠামোয় বড় সংখ্যায় তৈরি করা সম্ভব হলে পাকিস্তান ভবিষ্যতে একটি বড় আনম্যান্ড স্ট্রাইক ফ্লিট গড়ে তুলতে পারে। এতে একটি বা দুটি অত্যাধুনিক অস্ত্রের উপর নির্ভর না করে একসঙ্গে অনেকগুলো ড্রোন ব্যবহারের কৌশল তৈরি করা সম্ভব হবে। প্রতিপক্ষের রাডার এবং এয়ার ডিফেন্স ব্যবস্থাকে একদিক থেকে ব্যস্ত রাখা গেলেও কিছু ড্রোন প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সম্ভাবনা বাড়তে পারে। তবে D248 এর সক্ষমতা নিয়ে সবচেয়ে সতর্কতার জায়গা হল এর 3000 কিলোমিটার রেঞ্জ। একটি ড্রোন সর্বোচ্চ 3000 কিলোমিটার উঠতে পারলেই যে একই সঙ্গে 30 থেকে 50 কেজি পেলোড নিয়ে এত দূর যাবে এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করবে এমন নিশ্চয়তা নেই। পেলোড বাড়ালে রেঞ্জ কমতে পারে, আবার দীর্ঘপথে উঠতে হলে জ্বালানি, আবহাওয়া এবং লাইট প্রোফাইলের বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই 3000 কিলোমিটারকে আপাতত একটি ম্যানুফ্যাকচারার ক্লেইমড ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হিসাবে দেখা উচিত। আরও গুরুত্বপূর্ণ হল নেভিগেশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এত দূরে একটি ড্রোন পাঠাতে হলে জিপিএস এবং জিএনএসএস সিগন্যালের উপর নির্ভরতা, সিগন্যাল জ্যামিং, স্পুফিং এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষ যদি শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে তাহলে শুধু দীর্ঘপাল্লার কোনো ড্রোনকে কার্যকর অস্ত্রে পরিণত করতে পারে না। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর শেষ পর্যায়ে সঠিক গাইডেন্স এবং টার্গেট আইডেন্টিফিকেশন থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। D248 পাকিস্তানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করতে পারে প্রতিরক্ষা ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করা। ধরুন, একটি তুলনামূলক সস্তা ড্রোন ঠেকাতে প্রতিপক্ষকে একটি অত্যন্ত ব্যয়বহুল এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করতে হলো। তাহলে প্রতিটি আক্রমণ ঠেকানোর সঙ্গে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যয় বাড়বে। দীর্ঘমেয়াদে এই কস্ট এক্সচেঞ্জ রেশিও একটি গুরুত্বপূর্ণ সামরিক বিষয় হয়ে উঠতে পারে। তবে এই সুবিধা তখনই বাস্তব হবে যদি D248 এর উৎপাদন খরচ কমে যায় এবং পর্যাপ্ত সংখ্যায় তা তৈরি করা সম্ভব হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে তেহরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU এর শর্ত মেনে চলছে কিনা তার উপর। ইরান বলছে ওই সমঝোতা যুদ্ধের অবসানের ভিত্তি তৈরি করেছে এবং এর বাস্তবায়ন ছাড়া হরমুজের পূর্ণাঙ্গ নৌ চলাচল নিশ্চিত করা কঠিন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটিতে অন্তত 11 জন নিহত হয়েছেন। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল বলছে নিরাপত্তা হুমকি মোকাবেলায় তারা হামলা চালাচ্ছে। এদিকে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন আরব সাগরে পৌঁছেছে। এটি মধ্যপ্রাচ্যে থাকা USS আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময়ের অভিযান ও জাহাজে ক্রুদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যেই এই পরিবর্তন আসছে। এদিকে ইরানের 3 বোমারু পাইলটকে আটক রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। ইরানের দাবি ছিল যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পর 3 পাইলটকে কাতার আটক করেছে। দোহা এই অভিযোগকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে কোনো ইরানি পাইলট তাদের হেফাজতে নেই। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক আলোচনা, দক্ষিণ লেবানন ইসরায়েলি হামলা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি, এই 3টি বিষয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতি জেলার কাছে লিতানি নদীর উত্তরে অবস্থিত আলী আল তাহের রিজ সাম্প্রতিক সময়ে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় পরিণত হয়েছে। ২রা মার্চ থেকে নতুন করে শত্রুতা শুরু হওয়ার পর এই উঁচু এলাকাটি দুই পক্ষের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আলী আল তাহের রিজের প্রধান গুরুত্ব এর ভৌগোলিক অবস্থান ও উচ্চতায়। এখান থেকে নাবাতিয়ে লিতানি অঞ্চলের বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। ফলে যে পক্ষ এই রিজের নিয়ন্ত্রণে থাকবে তারা আশপাশের সড়ক, জনবসতি ও সামরিক গতিবিধির উপর নজরদারি এবং প্রয়োজনে আগুনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুবিধা পাবে। একই কৌশলগত উচ্চভূমি ব্যবহার অংশ হিসেবে কাজের ঐতিহাসিক বেউফোর্ট ক্যাসেলের সঙ্গেও আলী আল তাহেরের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটি অবস্থান একসঙ্গে থাকলে নজরদারি ও সামরিক কভারেজ আরও কার্যকর হয়। ইসরায়েলের সঙ্গে এই এলাকার সামরিক সম্পর্ক নতুন নয়। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে ইসরায়েল সেখানে অবস্থান বজায় রেখেছিল। পরে হিজবুল্লাহ এলাকাটিকে নিজেদের প্রতিরক্ষা অবকাঠামোর অংশ হিসেবে ব্যবহার করে। ইসরায়েল এখন আবার আলী আল তাহের রিজ, বেউফোর্ট ক্যাসেল ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নিতে আগ্রহী। ইসরায়েলের দাবি, রিজটির নিচে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্রের অবকাঠামো রয়েছে। তাই লেবাননের সেনাবাহিনীকে এলাকা নিরাপদ করা এবং হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য কয়েকটি পাইলট জোন এর অংশ হিসেবেও এটি বিবেচনা করা হচ্ছে। তবে লেবানন ও হিজবুল্লাহর দৃষ্টিতে সেখানে ইসরায়েলি উপস্থিতি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। তাদের মতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথেও আলী আল তাহের একটি গুরুত্বপূর্ণ বাধা। ফলে এই ছোট পাহাড়ি রিজটি এখন শুধু একটি সামরিক অবস্থান নয়, বরং লেবাননের সার্বভৌমত্ব, ইসরায়েলি নিরাপত্তা ও দক্ষিণ লেবাননের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে বৃহত্তর সংঘাতের প্রতীক হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধ মার্কিন নৌবাহিনীর উপর বাড়তি চাপ তৈরি করছে। এর প্রভাব এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে ইউএসএস জর্জ ওয়াশিংটন প্রশান্ত মহাসাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। ফলে সাময়িকভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোনো মার্কিন বিমানবাহী রণতরী না থাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই শূন্যতা চীনের জন্য কৌশলগত ও মনস্তাত্ত্বিক সুযোগ তৈরি করতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতিকে নিজেদের উত্থানের বাধা হিসেবে দেখে। সাম্প্রতিক সময়ে চীন ইন্দোনেশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে এবং জাপান ও ফিলিপাইনের সঙ্গে সামরিক উত্তেজনাও বাড়িয়েছে। দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের কাছে চীন সামরিক মহড়া এবং জাপানের ওকিনোটোরির কাছে লাইভ ফায়ার অনুশীলনও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মার্কিন ক্যারিয়ার না থাকায় চীন হয়তো এই অঞ্চলের দেশগুলোকে বোঝাতে চাইবে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যস্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা আগের মতো নেই। তবে যুক্তরাষ্ট্র মিত্রদের আশ্বস্ত করতে সক্রিয় রয়েছে। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডার প্রধান অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্রাডলি ফিলিপাইনে গিয়ে যৌথ সামরিক মহড়া বাড়ানোর আশ্বাস দিয়েছেন এবং জাপান সফরেরও কথা রয়েছে। এদিকে আব্রাহাম লিঙ্কন টানা 240 দিনের বেশি সমুদ্রে রয়েছে, যা দীর্ঘমেয়াদী মোতায়েনের রেকর্ড। জাহাজটির ক্রুদের মানসিক স্বাস্থ্য ও সরবরাহ পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রায় 11 মাস মোতায়েন থাকার পর দেশে ফিরেছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে ততই মার্কিন নৌবাহিনীর উপর চাপ বাড়বে এবং একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া শনিবার সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। হামাসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গাজা পরিস্থিতি ও যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনাই হবে সফরের মূল উদ্দেশ্য। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটি আল-হাইয়ার প্রথম মিশর সফর। রোববার সকালে তিনি মিশরের গোয়েন্দা প্রধান হাসানুর রাশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জারেড কুশনার আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফর করবেন। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের পথে থাকা মতপার্থক্য দূর করাই তার সফরের লক্ষ্য। তার সঙ্গে থাকবেন গাজার জন্য ট্রাম্পের তথাকথিত বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই মলাদেনভ। এর আগে মলাদেনভ 15 দফায় একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে হামাস নতুন একটি ফিলিস্তিনি শাসন গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।
পরবর্তী সময়ে মলাদেনভ অবস্থান পরিবর্তন করে জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে না। পরিকল্পনার প্রাথমিক খসড়ায় গাজার বড় অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু নেতানিয়াহু কোনো সেনা প্রত্যাহারে সম্মতি না দেওয়ার পাশাপাশি হামাস অস্ত্র ত্যাগ করবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি হামাসকে অস্ত্র ধ্বংসের বিষয়টি যাচাইযোগ্যভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে হামাস বলেছে তারা চুক্তির শর্ত মেনে চলছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানিয়েছেন, নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা মেনে চলতে বাধ্য করতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় রয়েছে তারা। কুশনার ও মলাদেনভের আসন্ন সফর গাজা যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি আনতে পারে কিনা এখন সেটি দেখার বিষয়। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর MQ-9 রিপার ড্রোনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে $1.3 বিলিয়ন বেশি মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস বা নষ্ট হয়েছে। এতে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে থাকা এই ড্রোনগুলোর প্রায় 25% হারিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করলেও বাস্তবে দেশটির বিমান প্রতিরক্ষা এখনও কার্যকর রয়েছে। মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে মার্কিন MQ-9 রিপার বহরের প্রায় 20% ক্ষতির কথা বলা হয়েছিল। নতুন হিসেবে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি। একটি MQ-9 রিপারের মূল্য প্রায় $3 কোটি থেকে $5 কোটি। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় ব্যবহৃত এই ড্রোন হেলফায়ার মিসাইল ও JDAM গাইডেড বম্ব বহন করতে পারে। তবে তুলনামূলক ধীর গতিতে ও নিচু উচ্চতায় উড্ডয়ন করায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এটি সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইয়েমেন ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এসব ড্রোনের জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও এর আশপাশে MQ-9 এর ব্যবহার বেড়েছে। একই সময়ে টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে ট্রাম্প প্রশাসন অস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করেছে। যুদ্ধের ব্যয় ও অস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে প্রশাসন কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বেশি অতিরিক্ত অর্থ চেয়েছে। এদিকে পেন্টাগন ধীরে ধীরে MQ-9 রিপার বাদ দিয়ে অপেক্ষাকৃত সস্তা এবং একসঙ্গে বহু ড্রোন পরিচালনায় সক্ষম নতুন প্রজন্মের সশস্ত্র ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।